অনেকটা আগের মতো সুস্থ হয়ে উঠেছি। বুকের ভিতরে যন্ত্রণাটা কোথাও যেন মিলিয়ে গেছে। কথা বলতে আর আমার কষ্ট হচ্ছে না। তুমি অযথাই ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আর আমার কিচ্ছু হবে না। ধ্রুব আমার এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। জানো মমতা, আমি জানতাম ধ্রুব কখনোই আমায় নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের এই স্বপ্নের আকাশের একমাত্রই ধ্রুব তারা। ধ্রুবর বিয়েতে তুমি ভীষণ খুশি হয়েছো তাই না? শুধু খুশি নয়, এ যেন আমার জীবনে সবচেয়ে বেশি সান্ত্বনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্য একমাত্রই আমি পালন করতে পেরেছি। তাই তো মৃত্যুর জন্য আমার আর ভয় হয় না মমতা। এমন অলক্ষণী কথা কখনো বলতে নেই। ভেবো না মমতা, এত সহজে আমি আর মরবো না। তোমার শ্রদ্ধা শক্তি ভালোবাসার বন্ধন ছিন্ন করে ওই যমরাজ এত সহজে তোমার কাছ থেকে আবার কেড়ে নিতে পারবে না মমতা। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি দিন রাত সেই প্রার্থনাই করি, আমি যেন সীমান্তে সিঁদুর নিয়ে অক্ষয় স্বর্গ লাভ করতে পারি। শুধু তাই বললে কি হয় মমতা? এই জীবনের রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে ওই প্রস্থানের পথটা তো তার জন্যই খোলা রয়েছে মমতা। ওসব কথা থাক, এখন বিশ্রাম নেবে চলো তো। আর ধ্রুবর ফুলসজ্জা, ধ্রুব যখন শুনবে তুমি এত রাত পর্যন্ত না ঘুমিয়ে জেগে আছো, তাহলে হয়তো এসে বলবে, একই বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এত রাত জেগে বসে আছেন কেন? অসুস্থ কোথায় ধ্রুব? আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক থেকে আপনি পুরোপুরি সুস্থ হলেও শারীরিক দিক থেকে আপনি এখনো কিন্তু সুস্থ নন বাবা। তাই বলছি আর ছেলে মানুষই করবেন না। মা, তুমি বাবাকে নিয়ে উপরে যাও, আমি তোমার বৌমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব, আজ তোদের ফুলসজ্জা, আজ তোদের দুজনের প্রতি দুজনের অনেক কর্তব্য। আর সেই কর্তব্য যদি না পালন করিস তাহলে কোনো স্বামী স্ত্রী কখনো আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। মা, তোর বাবার জন্য ভাবিস নে, আমি তো আছি, তুই যা বাবা। বৌমা তোর জন্য অপেক্ষা করে হয়তো বসে আছে। বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদ পাথেও করে থাক বাবা, থাক। আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম। বড় দাদা বাবু, এই যে তুমি এখানে আর আমি তন্নে তন্নে করে সমস্ত আমি খুঁজে বেড়াচ্ছি। কেন রামুদা, কেন? কি হয়েছে? আমাকে আপনার কি প্রয়োজন? আজকের দিনে প্রয়োজনটা তো বেশি দাদা বাবু। শুধু আমি কেন, আজকের সুযোগ বন্ধু বান্ধব সবাই তোমাকে খুঁজে বেড়াচ্ছে দাদা বাবু। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে, একটা বউ? চাঁদের মতো সুন্দর কপালে সিঁদুরের টিপ, মাথায় ঘোমটা, সাক্ষাৎ লক্ষ্মী পৃথিবী দাদা বাবু। এত রাত্রে কে ধ্রুবর সঙ্গে দেখা করতে চাই? কাদের বাড়ির বউ কিছু জেনেছিস? আমি জানবো কি করে গেন্দেবা? এই নিয়ে তো মেজে বাবু, ছেজে বাবু, ছোট বাবু কি একটা তর্ক আর মেজে বাবু বলছে সম্ভব। আমি বলছি এত রাত্রে ওই অজ্ঞাত পরিচয় হীরা মহিলার সঙ্গে কোনো মতেই দাদার দেখা হবে না।
মাথা গরম করিস নে। মেয়েটিকে কোথা থেকে বা এসেছে? আমি তা কেমন করে জানবো? জিজ্ঞেস করলে বলছে আপনার দাদাকে একবার ডেকে দিন, তার সঙ্গে আমার ভীষণ জরুরি দরকার। আমার সঙ্গে জরুরি দরকার। দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাত্রে কোনো মতেই দাদার সঙ্গে দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি তো তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। তুই তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছিস? না নিয়ে এসে তো কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত ধরে ধরে বলল, তুমি আমার ভাইয়ের মতো, তোমার কাছে শুধু আমি একটিবার অনুরোধ করছি, শুধু একটিবার তোমার দাদার সঙ্গে আমার দেখা করিয়ে দাও। তার সঙ্গে দেখা না হলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। পুত্র, কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? কোথায় কোথায় সে মেয়ে? নক্ষত্র, হ্যাঁ, দিদি, কোথায় সে মেয়ে? মেয়েটি কে? আমি। দিদি, বকুল, তুমি? না, হে ঈশ্বর, এ আজ তুমি আমাকে কি দেখালে? কেন দেখালে? কেন? বকুল, বকুল, তুমি? হ্যাঁ গো, সত্যি সত্যি তোমার বিয়ে হয়ে গেছে। আমি যেমন অন্ধবিশ্বাস নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছিলাম। বলো না গো, সত্যি করে একটিবার আমাকে বলো। হয়ে গেছে, এবং আজই তার ফুল সজ্জা। বকুল, কেন এসেছো তুমি? কেন? আমি যাও, চলে যাও বকুল, আর কোনোদিন তুমি এই বাড়িতে আসবে না বকুল। দাঁড়া ঘুরবো। বাবা, আমি জানতে চাই এই মেয়েটার সঙ্গে তোর কিসের সম্পর্ক, কিসের প্রয়োজনে ও তোর সঙ্গে দেখা করতে চেয়েছে, আর কেনই বা তুই এত রাত্রে এখান থেকে এই মেয়েটাকে চলে যেতে বলছিস? বাবা, দেরি করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। বল ধ্রুব, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলো দাদা বাবু, বলো তুমি মেয়েটাকে কি চেনো? বলো দাদা বাবু, এই লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটি তুমি কি চেনো? আচ্ছা, একটা অচেনা অপরিচিত মেয়ের সম্পর্কে সবারই কৌতূহলের কারণটা জানতে পারি কি? কারণ তো একটা নিশ্চয় আছে মেজদা। নইলে এই ভদ্র মহিলাই বা এত রাত্রে আমার দাদা ভাইয়ের কাছে ছুটে আসবেন কেন? নক্ষত্র, বলো বাবা, বলো, এই ভদ্র মহিলাকে কি তুমি আদৌ কি চিনতে পারছেন না? তুই ওই কথা বলছিস? ওর সঙ্গে আমার ওর সঙ্গে তোমার, বলো বাবা, বলো, ওর সঙ্গে তোমার, মানে ও আমার তোমার আমি একটা চাকরানী। হ্যাঁ গো বাবু মশাইরা, আমি ওনার চাকরানী। উনি যখন আমাদের ওখানে থাকতেন আমি ওই বাবুর সব কাজই করে দিতাম। চাকরানী যদি তাহলে ধ্রুবর বিয়ের কথা শুনে তুমি আমার হাহাকার করে কেঁদে উঠেছিলে কেন? দুঃখে দুঃখে গো মা, দুঃখে। তুমি আমাকে মা বলে ডাকলে? কিন্তু বলো দিদি, বলো, বলো, বলো একটিবার তুমি আজ সকলের সামনে খুলে বলো, খুলে বলো দিদি, দুঃখটা তোমার কি? ওই বাবু আমাকে বলেছিল কি বলেছিল?
বকুল, যখন আমার বিয়ে হবে তখন তুমি দাঁড়িয়ে থেকে শাঁখ বাজাবে, উলুধ্বনি দেবে। বকুল, তাই আমার অজান্তে হঠাৎ বাবুর বিয়ে হয়ে যাওয়ার আমি ভীষণ দুঃখ পেয়েছি। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে দাদার ফুলসজ্জার আনন্দটাই মাটি হয়ে যাবে। কাজেই তুমি এখন যেতে পারো। মেজদা, এত রাত্রে উনি কোথায় যাবেন? তাই তো একটা মেয়ে মানুষ এত রাত্রি একাও বা কোথায় যাবে? বাইরে গেলে হয়তো বিপদ হতে পারে। ঠিকই কথা, একা তো রাত্রে তুমি একা যাবে কোথায়? তার চেয়ে আজ রাত্রে এখানে থেকেই কাল সকালে না হয় না না, আমাকে আমাকে আপনি চলে যেতে বলুন। আমি তো অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছি। বকুল, হ্যাঁ হ্যাঁ গো বাবু, আমি যেমন ওখানে তোমার চাকরানি ছিলাম, এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকতে চাই। বকুল, বকুল তুমি আর কি করে হয় বাছার? তুমি বিবাহিতা, তোমার স্বামী সংসার সব কিছু আমার হারিয়ে গেছে মা। আজ আমি একা, শুধু তাই আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা যেন আমাকে তাড়িয়ে দেবেন না। আপনারা আমাকে যা বলবেন আমি তাই করবো। আমাকে যখন যা খেতে দেবে আমি তাই খাবো। শুধু এই বাড়িতে আমাকে কাজ করবে। অসম্ভব! দুজন কাজের লোক রাখার মতো বিলাসিতা আমাদের মানায় না। বাবু, এর জন্য আমাকে একটা টাকাও মাইনে দিতে হবে না বাবু। পেটে তো কিছু দিতে হবে, তার তো মিনিমাম একটা কিছু খরচ আছে। আমার মনে হয় দাদা, মনে হয় মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য ওই এভাবে বিনে পয়সার চাকরানি সেজে এই বাড়িতেই থাকতে চায়। মেজদা, হ্যাঁ, নক্ষত্র। না জেনে শুনে, মেজদা না জেনে শুনে একটা ভদ্র মহিলার সম্বন্ধে কিন্তু বাজে কথা বলা ঠিক নয় মেজদা। নক্ষত্র, প্লিজ নক্ষত্র, তোরা তোরা চুপ কর, আর আমি সইতে পারছি না। বকুল, আমি আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তুমি এখান থেকে চলে যাও। আর কখনো কোনোদিন কোনো আশা নিয়ে তুমি এই বাড়িতে এসো না। তোমার তোমার আমার মধ্যে যে সম্পর্ক ছিল আজ সব শেষ হয়ে গেছে। যাও বকুল, যাও, চলে যাও, চলে যাও বকুল। ওকে ওকে চলে যেতে হবে না, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, ওর খাওয়ার জন্য যে টাকা খরচ হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। আরো তোর উদ্দেশ্য সৎ কি অসৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহাশয়, এবার দয়া করে আপনাদের এই বিচার সভাটা ভঙ্গ করবেন কি? বৌমা তুমি? আমি এই একটা গাইয়া মেয়েকে নিয়ে আপনারা সবাই মিলে এখন থেকে যেভাবে বাড়াবাড়ি করে চলেছেন তাতে মনে হচ্ছে আপনাদের ছেলে বিয়ের চেয়ে এই চাকরি পাওয়ার আনন্দটাই আপনাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। বৌমা, একটু আস্তে কথা বলা বৌমা, বাড়িতে আত্মস্বজন ভরে আছে, সবাই শুনতে পাবে না। ভাই পাবে, তাতে আমার কি? বিউটি, তুমি কি ভুলে গেছো জাহাজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি সারা রাত জেগে ফুলসজ্জার ঘরে আমাকে অপেক্ষা করতে হবে?
বৌমা, তুমি তুমি তোমার ঘরে যাও মা। ধ্রুব ধ্রুব একটু পরেই যাচ্ছে। ধ্রুব এখনই আমার সঙ্গে যাবে। কি বলো দিদিমণি, তুমি তোমার স্বামীর নাম বললে? কেন? স্বামীর নাম মুখে মুখে ফোসকা পড়ে যায়। ফোসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম মুখে আনলে স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো না যে মেয়েদের কাছে স্বামী হলো দেবতা? হ্যাঁ, দেবতা। স্বামীকে দেবতা বলে ভাবে এসব মূর্খ গাইয়া মেয়েটা। আমার মতো উচ্চ শিক্ষিত শহরের মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাহ বাহ বাহ, চমৎকার বলেছ বৌমা। তোমাদের এই শিক্ষার ছেলেবাজের সঙ্গে সঙ্গে তোমাদের রুচি আর চরিত্রের ছেলেবাসটাকেও তোমরা পাল্টে ফেলেছ। তাই তো তোমার মতন অসংখ্য উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষার মানে উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি চাকর আর চাকরানি। বাবা, জানিস ধ্রুব, আমি আমি মৃত্যু সজ্জায় চেয়ে স্বপ্ন দেখতাম আর ধ্রুবর বিয়ে হবে। আমি মনের মতন বৌমা আনব। আমার কথায় রাখতে ধ্রুব বিয়ে করলো, কিন্তু নৌকাকে আনলো সে আমার বৌমা নয়, সে একটা বোমা। সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, ওটা নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারে এবার থেকে যথেষ্ট সচেতন থাকবে। এই যে বলি, এইভাবে আমাকে অপমান করবার কারণটা কি? সব অর্থের মূলে এই চাকরানিটা। আমি তোমায় এখনো বলছি দাদা, আজ এক্ষুনি এই চাকরানিটাকে তুমি এই বাড়ি থেকে তাড়াও। দাদা, নইলে কিন্তু এই সংসারে অনেক বড় অশান্তির ঝড় বইবে, অনেক বড় অশান্তির ঝড় বইবে। আমি তোমাকে 10 মিনিট টাইম দিয়ে যাচ্ছি। এই 10 মিনিটের মধ্যে তুমি আমার রুমে না এলে তোমার বাবার সাথে এই বোমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। বর্দা, বর্দা, তুমি কি এখনো চুপ করে থাকবে বর্দা? তুমি কি কোনো কথাই আজ বলবে না? বলো বর্দা, বলো। পারতাম, নক্ষত্র পারতাম, কিন্তু কর্তব্যর বাক্যে রুদ্ধ হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার বোবা মহারাজ না বলার বেদনায় ডুকরে ডুকরে কাঁদছে নক্ষত্র, ডুকরে ডুকরে কাঁদছে। বাবু বাবু, তুমি তুমি তোমার সজ্জার ঘরে যাও বাবু। তুমি এ কথা বলছো বকুল? আমিও বলছি দাদা বাবু, বাবুদা, তুমি ফুল সজ্জার ওই ঘরে যাও। ওই তো দেরি হলে ওই বৌদি বলি হয়তো তোমার অপবাদ করবে, আবার হয়তো তোমাকে অপবাদ করবে। তুমি আর দেরি করো না আমার দাদা বাবু, তুমি ওই ফুল সজ্জার ঘরে। অসম্ভব অসম্ভব অসম্ভব। যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বিস্তর, তাকে স্ত্রী রূপে মর্যাদা দিলেও স্ত্রীর স্বীকৃতি দেওয়া যায় না। বর্দা, নক্ষত্র,
তুমি ঠিক কথাই বলেছো বর্দা, তুমি আজ ঠিক কথাই বলেছো। তোমার জীবনের এই সমস্যার কথা আর কেউ না জানলে আমি তো জানি বর্দা, আমি তো জানি। তাই সব কিছু জেনে বুঝে আজ তুমি সিদ্ধান্ত নাও বর্দা, এই সংসার মাঝে তাকে তুমি আজ আপন করে নেবে বর্দা। তোমার ওই অগ্নি সাক্ষী ওই স্ত্রীকে বর্দা, তোমার ওই ভালোবাসা, ওই ভালোবাসার ওই সিঁদুরকে বর্দা, ওই ভালোবাসার ওই সিঁদুরকে বর্দা। নক্ষত্র পারতাম রে, নক্ষত্র পারতাম। তোকে আমি কেমন করে বুঝাবো যে অগ্নি সাক্ষী রেখা ওই স্ত্রীর চেয়ে আমার ভালোবাসার সিঁদুরের মূল্য অনেক বেশি। তুমি চুপ করো। বকুল, আমি মহান্যায় করেছি বকুল, নির্মম নিষ্ঠুরের মতো আমি তোমার ভালোবাসাকে হত্যা করেছি বকুল। তুমি আমাকে অভিশাপ দাও বকুল, তুমি আমাকে অভিশাপ দাও। বলতে নেই গো, অমৃত তো বলতে নেই। তুমি চলে যাও, তোমার স্ত্রী তোমার জন্য ফল সজ্জায় না অপেক্ষা করছে। তুমি তুমি কি বকুল, তুমি কি নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়কে হাহাকার করছে না? আমি যে তোমার স্ত্রী, আর স্বামীর সব কাজে সম্মতি দেওয়া এই যে স্ত্রীর কর্তব্য। তুমি আমার জন্য ভেবো না গো, আমার জন্য তুমি ভেবো না। এই সম্পর্কের কথায় ঈশ্বর ছাড়া আর কেউ জানবে না গো, আর কেউ আমি এখানে আজীবন তোমার চাকরানি সেজে বকুল না, তোমাকে ছেড়ে আমি কখনো বিউটির কাছে যাব না বকুল। আমার মাথায় তুমি কি করলে বকুল? তুমি যাও, তুমি যখন চাইছো তুমি তাই হোক, তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। তোমার ব্যর্থ জীবনের হাহাকার হোক আমার ফুল সজ্জার উপহার, আমার বুক ফটা কান্নার সুর হোক আমার ফুল সজ্জার ঠান্ডা। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি এই শূন্য
সারা জীবন তোমার তপস্যা করব। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই বকুলকে যেন তুমি কোনোদিনও ভুলে যেও না, কোনোদিনও না, কোনোদিনও না। আমি তোমার সঙ্গে যে মহা অপরাধ করেছি তা হয়তো কখনোই ক্ষমা হবে না। তারপরে তোমার কাছে আমি দু হাত জোরে করে জোরে বিনতি করছি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিয়ে বকুল, তুমি আমাকে ক্ষমা করে। জীবন দিয়ে কেন তুমি এমন করে খেলা করলে? আর তুমি যদি তুমি আমাকে দেবে, কেন কেন তুমি আমাকে দিয়েছিলে ওই মিথ্যে সুখের হাতছানি? কেন কেন কি আমি কাঁদছি কেন? এই সুখে, এই শ্বশুরের ভিটে যে আমার সুখের স্বপ্ন, সেই স্বর্গে সুখের জল ফেললে যে এই সংসারের অমঙ্গল হবে। কেউ না জানলো সংসার তো জানে এই সংসারের সঙ্গে আমার কিসের সম্পর্ক? করুণাময় যত দুঃখ তুমি আমাকে দেবে না, শুধু সেই দুঃখটুকু সহ্য করবার মতো শক্তি তুমি আমাকে দিও ঠাকুর। আর আমি কিছুই চাই না, Oh